সুপ্রিয় দর্শক, আমি খান মোহাম্মদ রুমেল স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। চামড়া সংগ্রহের মৌসুম, কোরবানির ঈদ, কিন্তু প্রতিবারই চামড়া নিয়ে মৌসুমি খুচরা এবং পাইকারি ব্যবসায়ী ও টেনারি মালিকদের মধ্যে লঙ্কা কাণ্ড বেঁধে যায় দাম নির্ধারণ ও সংগ্রহ নিয়ে। এতে সঠিক মানের চামড়া সংগ্রহ করা যেমন অনিশ্চিত হয়ে পড়ে, তেমনই সুযোগ তৈরি হয় চামড়া পাচারের। এসব কিছুর যোগফল বিশ্ববাজার হারানোর শঙ্কা। এ নিয়ে আমাদের আজকে সম্পাদকীয় চামড়া নিয়ে লঙ্কা কাণ্ড। আর এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে সরাসরি যোগ দিয়েছেন সালমান এফ রহমান এমপি, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা। আছেন শাহিন আহমেদ, চেয়ারম্যান বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন, এবং জুবায়ের ফয়সাল, আমার সহকর্মী, তিনি আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন। দর্শক, আপনারা এই আলোচনায় সরাসরি অংশ নিতে পারবেন। এর জন্য টেলিভিশনের পর্দায় নম্বর ফোন করতে হবে। এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে দেখে নেব এখনকার প্রধান শিরোনামগুলো। সিনহার অবস্থানের তথ্য ওসি প্রদীপকে দেন ঢাকাই সিনেমার অভিনেতা ইলিয়াস কোবরা। মাদকের খবর জেনে ফেলায় গুলি, অস্বীকার করে সিনহাকে না চেনার দাবি। ভ্রমণ চিত্রের কাজ করতে যাওয়া সিনহা ও তার সঙ্গীদের সাজানো হয় ডাকাত। থানায় নিয়ে শিখিয়ে সাক্ষ্য নেয়ার অভিযোগ। জামিনে মুক্তি পেলেন শিপ্রা, সিফাতের আদেশ সোমবার। 2 বছর আগেই সাবেক ওসি প্রদীপের অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু করে দুদক। এরই মধ্যে ভারত, অস্ট্রেলিয়ায় বাড়ি, কক্সবাজারে হোটেল সহ গড়েছেন কোটি কোটি টাকার সম্পত্তি। করোনার কারণে ফল প্রকাশের 70 দিন পর একাদশ শ্রেণীতে অনলাইনে ভর্তি শুরু। স্বস্তি অভিভাবক ও শিক্ষার্থীদের। প্রথম দিনেই সার্ভারের ধীর গতির অভিযোগ। এবং চলে গেলেন প্রখ্যাত সুরকার আলাউদ্দিন আলী। সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া। সোমবার শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন। দর্শক, শিরোনাম দেখছিলেন, মূল আলোচনায় যেতে চাই। বলছি আজকে আলোচনা শিরোনাম চামড়া নিয়ে লঙ্কা কাণ্ড। কোরবানির ঈদ পশুর চামড়া সংগ্রহের একটি বড় মৌসুম, মূলত বাংলাদেশের মূল চামড়া সংগ্রহের সময় এটি। তো চামড়া নিয়ে লঙ্কা কাণ্ড আমরা কেন বলছি, এ নিয়ে একটি রিপোর্ট তৈরি করেছেন আমার সহকর্মী জুবায়ের ফয়সাল। মূল আলোচনা শুরু করার আগে আমরা জুবায়ের রিপোর্টটি দেখব। 2.5 লাখ টাকা দামের গরু আছে এখানে, কিন্তু এখানে চামড়ার দাম পাচ্ছি না। 2,000, 3,000, 3,500 টাকা দর চামড়া বেচি। আর এই চামড়া এখন বর্তমানে নদীতে ফেলায়, মাটিতে কুফে। অথচ একসময় কোরবানির পশুর চামড়া সংগ্রহ আর বিক্রি নিয়ে পাড়া মহল্লায় জোট বাঁধত মানুষ। চলত দর কষাকষি আর বাড়তি দামে বিক্রির প্রতিযোগিতা, যার পুরো সুফলটাই যেত দরিদ্র জনগোষ্ঠীর ঘরে। মৌসুমে একসঙ্গে প্রচুর চামড়ার আমদানিতে সাজ সাজ রব পড়ত ট্যানারিগুলোতেও। হঠাৎ করেই 2018 সাল থেকে বিরল সব দৃশ্যের সাক্ষী হচ্ছে বাংলাদেশ। দাম বেঁধে দিয়েও আড়তদার আর ট্যানারি মালিকদের গড়িমসিতে মাঠ পর্যায়ে তা কার্যকর করতে পারেনি সরকার। খাবারের দৌড়ারা, ফুলবের দৌড়ারা 24 ঘন্টা থাকতো নদীর মধ্যে। এই মাছ বিক্রি করে তাদের সংসার চালাইতো, জীবিকা করতো। তারা এখন বাড়িতে বসা। এই গন্ধ ভালো ফ্যামিলিতে বিয়ে হইব না আমাদের এলাকায়, এই অবস্থা। আমার পেছনের এই 200 একর জমির ওপর ভর করে 2021 সালের মধ্যেই 42,000 কোটি টাকা রপ্তানি আয়ের লক্ষ্য অর্জনের স্বপ্ন দেখেছিল বাংলাদেশ। কিন্তু ধলেশ্বরীর পাড় ঘেঁষা এই জনপদের চাপা দীর্ঘশ্বাসের মতোই তা পরিণত হয়েছে দুঃস্বপ্নে। চামড়া এখন প্রায় ডুবন্ত। দরপতন বলি আর অধপতন, কোনোটার দায়ী সরকার কিংবা মালিকপক্ষ কারোরই একার নয়। নেপথ্যের কাহিনী জানতে যেতে হবে সাভারের নতুন চামড়া শিল্প নগরীতে। সম্প্রতি যার সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপনা কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারের অবস্থা নিয়ে 2টি আন্তর্জাতিক সংস্থার প্রতিবেদন এসেছে সময় সংবাদের হাতে, যেখানে নেদারল্যান্ডসের পাম বলছে সঠিক ব্যবস্থাপনা নয়, ভাগ্যের জোরে টিকে আছে সিইটিপি। আর গত বছর করা পর্যালোচনায় লেদার ওয়ার্কিং গ্রুপ 15টি সেকশনে তুলে ধরেছে সিইটিপির অবস্থা, যার মধ্যে মাত্র 1টিতেই পাশ করতে পেরেছে চীনা ঠিকাদার ও বিসিক। এরই সূত্র ধরে অনুসন্ধানে নেমে চক্ষু চড়ক গাছ। বর্জ্য পরিশোধনের মান যাচাইয়ে প্রকল্প এলাকায় একটি ল্যাবরেটরি থাকলেও সেখানে দেখা মেলেনি কোনো গবেষকের। অথচ এই ল্যাবের পরীক্ষার উপর ভর করেই বিসিক বলছে সিইটিপি এখন পুরোপুরি কার্যকর। সিইটিপি আমাদের 1 বছর যাবত 100% ফাংশনাল, অর্থাৎ আমরা নদীতে পানি ছাড়ছি পরিবেশের স্ট্যান্ডার্ড মতোই আমরা পানি ছাড়ছি। তাদের কিন্তু সেখানে 4-5 জন চাইনিজ এক্সপার্ট কিন্তু সিইটিপি তে কাজ করে।
এক্সপার্টের তত্ত্বাবধান নিয়ে আমাদের বাঙালিগুলিকে তারা নিয়োগ দিয়ে থাকে, তারা কাজ করে থাকে। কিন্তু কথা হলো সিইটিপি ফাংশনাল করতে হলে তো আমাদের ট্যানারিকে ফাংশনাল করতে হবে। সরকারের অভিযোগ হলো যে তারা হাজারীবাগ ট্যানারি মালিকেরা তরল বর্জ্যের সাথে কঠিন চামড়ার টুকরো দিয়ে দেয়, ফলে ওগুলো গিয়ে ব্লক করে সিইটিপিকে অকেজো করে ফেলে। সরকার নিজে কঠিন বর্জ্য ব্যবস্থাপনার জন্য কোনো ব্যবস্থা আজ পর্যন্ত গ্রহণ করতে পারেনি। পড়া যাক 2017 সালের 24 এপ্রিলে বুয়েটকে লেখা বিসিকের নজিরবিহীন এক চিঠি। হাস্যকর হলেও সত্যি, নিম্নমানের অভিযোগে চট্টগ্রাম বন্দরে আটকে থাকা 18 কন্টেইনার মালামালের প্রি শিপমেন্ট ইন্সপেকশন সাভারেই করতে বলা হয়, যা করার কথা চীনে। আপত্তি সত্ত্বেও সেসব মালামাল আসে প্রকল্পে, লোকচক্ষুর আড়ালে, যার অনেক যন্ত্রপাতি ব্যবহারও করা হয় সিইটিপিতে। ফলে মরিচা ধরেছে এর অনেক গুরুত্বপূর্ণ যন্ত্রপাতিতে, বিকল হয়ে আছে বেশ কিছু মোটর। কিছু ইউজ ওনারা করেছে, যেটা ওই মালগুলি কোনো প্রিশিপমেন্ট হয় নাই, জন্যই বন্দরে 18 মাস পড়েছে। দুই গভর্নমেন্টের সেটা অনেক চিঠি চালাচালি হয়ে ওনারা নিয়ে আসছে, খালাস করে নিয়ে আসছে। কিন্তু এসব দেখভালের দায়িত্ব চীনা ঠিকাদার দিয়ে রেখেছে একজন এসএসসি পাস মিস্ত্রিকে, যিনি তাদের ভাষায় ইঞ্জিনিয়ার। আপনার শিক্ষাগত যোগ্যতা কতটুকু? এসএসসি পাস। আমার কাজ হচ্ছে ইলেকট্রিক্যাল, আর এর বাইরে কোনো কাজ নেই। ইলেকট্রিক্যাল প্রবলেম, যে এগুলো প্রবলেম দিলে আমি এগুলো ঠিক করি। একটা টিন শেড স্টোর রুম করা হয়েছে প্রকল্পে, যা ভর্তি নষ্ট পাম্প, প্রপেলার আর যন্ত্রপাতিতে। যন্ত্র চললে তা নষ্ট হতেই পারে, কিন্তু তা মেরামত করার মতো ওয়ার্কশপ নেই শিল্পনগরীতে। খোঁজ মেলেনি অগ্নি নির্বাপকেরও। অথচ এসব থাকার কথা ছিল কেন্দ্রীয় চুক্তিতে, যা লঙ্ঘন করায় চীনা ঠিকাদার আর বুয়েটের ব্যুরো অফ রিসার্চ টেস্টিং অ্যান্ড কনসালটেশন বিআরটিসিকে অযোগ্য বলছেন ট্যানারি মালিকরা। এই গাফিলতির জন্য আমি মনে করি যে জনাব আব্দুল কাইম সাবেক পিডি এবং আপনার বুয়েটের টিম আপনার এটার জন্য দায়ী। আমাদেরকে যেভাবে ঘাট ধাক্কা দিয়ে হাজারবাগ থেকে নিয়েছে, আসলে একটা শিল্পকে রাতারাতি এভাবে নিতে পারে না। সুতরাং আমরা মনে করি যে এইসব ব্যক্তিদের বিচারের আওতা আনা উচিত। বাংলাদেশের সিইটিপি করার মতো দক্ষ কোনো ডিপার্টমেন্ট ছিল না এবং কোনো এক্সপার্ট টিমও ছিল না। বুয়েট কিন্তু এই প্রথমবার তারা আমাদের টেকনিক্যাল সাপোর্ট দিচ্ছে, কনসালটেন্সি ফাংশন করছে, কিন্তু তাদের কিন্তু কোনো ধারণা নাই। হাজারীবাগের ট্যানারির মালিকেরা দূষিত করছিল এবং সরকার ওটা দেখেও না দেখার ভান করার একটা অপচেষ্টায় ছিল। যখন সাভার দূষিত হচ্ছে, তখন ট্যানারি মালিকেরাও দূষিত করছে, একই সাথে সরকারের অদক্ষতা, অব্যবস্থাপনাও এর জন্য দায়ী। এদিকে ক্রোম রিকভারির চিত্র আরও বিচিত্র। এত স্পর্শকাতর রাসায়নিক ব্যবস্থাপনার দায়িত্বে নেই কোনো রসায়নবিদ। শিক্ষার কোনো মানে ইয়া নাই। এটাও মনে করেন যারা একেবারে 1 2 3 বার ওরা যদি ফাঁসে করে, ওরা মানে এটা জানলে পারবো শিখালি। যন্ত্রপাতিতে বাসা বেঁধেছে মাকড়সা। অতি জরুরি সালফিউরিক অ্যাসিড থাকা তো দূরের কথা, 80% জিনিসপত্রই নষ্টের পথে। 3.5 বছরে 1 কেজি ক্রোমিয়াম রিকভার করতে না পারলেও তা আলাদা করা হচ্ছে বলেই এক শুভঙ্করের ফাঁকি দিয়ে যাচ্ছে বিসিক। শেষমেশ যার একটি অংশ যাচ্ছে সিইটিপিতে, অন্যটি খোলা মাঠে। দুই তরফেই ক্রোমের ক্ষতিকর প্রভাব গিয়ে পড়ছে মানবদেহ আর সিইটিপির কার্যকারিতায়। সেপারেশন করে আমরা আবার যে রিকভারি করে সেই ক্রমটা আবার ইউজ করব, সেটা করা যাচ্ছে না। কোনো মতেই ক্রোম লাইন যেটার ভিতরে যাবে অন্য ইফ্লুয়েন্স যেন না আসে, কারণ অন্য ইফ্লুয়েন্স সলিড পার্টিকেল বা আদার যদি যায়, তাহলে কিন্তু ওই ক্রোমটা রিকভারি করতে পারবো না। মালিকরা ওটাকে দুইটা একসঙ্গে করে দেয়। এগুলো মনিটর করার দায়িত্ব কার? সরকারের দায়িত্ব। লোকজন আছে, তারা আসেন মাঝে মধ্যে, এসে দেখে যান, বা অনেক সময় আসেনও না। এইটা হলো মূল লুফলের জায়গা। দোষারোপ করছে যে ইমপিউরিটিস করছে ট্যানারি মালিকরা। আসলে এটা আদৌ সত্য নয়। আপনার এইখানে ক্রোম রিকভারির পানিটা যদি সরাসরি সেন্ট্রাল ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্টে ওনারা দেয়, তাহলে কিন্তু এটা কোনোভাবে ব্যাকটেরিয়া জন্মাবে না এবং কোনোভাবে আপনার কার্যকর হবে না। গাফিলতির এখানেই শেষ নয়। অবৈধ ডাম্পিং ইয়ার্ডের বদনাম ঘোচাতে বিসিক এবার উদ্যোগ নিয়েছে 3টি ডাম্পিং ইয়ার্ড নির্মাণের। অনুসন্ধানে উঠে আসে শুধু নকশা তৈরিতে এর প্রত্যেকটির খরচ 30 লাখ টাকা করে। নেপথ্যের খবর, একক প্রতিষ্ঠানের ক্ষমতা বলে কোনো ধরনের দরপত্র ছাড়াই এসব কার্যাদেশ পেয়ে যায় বুয়েট। ডাম্পিং ইয়ার্ডে তারপর ড্রয়িং, ডিজাইন শুধু নয়, তারপর সুপারভিশন, সবগুলি কাজ করার জন্য কিছু কিছু প্রতিষ্ঠান আছে যে তারা এককভাবে তারা করতে পারে, তাদের এটার জন্য টেন্ডার লাগে না। তার ভিতরে বুয়েট একটা। সরকারি অংশের কাজ বাকি আরও, অথচ 3.5 বছর আগে তখনকার প্রকল্প পরিচালক আব্দুল কাইয়ুম দাবি করেছিলেন সম্পূর্ণ প্রস্তুত সিইটিপি। অবসরের পর যিনি এখন কাজ
করছেন বহু অনিয়মে অভিযুক্ত চীনা ঠিকাদার প্রতিষ্ঠানের হয়েই। চাইনিজ ঠিকাদারদের কনসালটেন্ট হয়ে আপনি কাজ করছেন এখন, এটা কতটুকু? কোঅর্ডিনেটর, নট কনসালটেন্ট, কোঅর্ডিনেটর হিসেবে কাজ করি। আর ভাই আমি তো রিটায়ারমেন্ট গেছি গিয়া, ওনার তো প্রায় 2 বছর হয়ে গেছে, আমি এত কিছু বলতে পারবো না। কিছু অনিয়ম হতে পারে সেটা বলতে পারেন, যে চাইনিজরা টাকা পাইতো সেটা না দিয়ে আমরা সাব কন্ট্রাক্টরে ডাইরেক্ট পেমেন্ট করছি। সরকার আদালতে বারবার বলেন যে যেটুকুন কাজ বাকি আছে বা যে জায়গাগুলোতে গ্যাপ আছে সরকার সেগুলোর ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবেন, কিন্তু সরকার ব্যবস্থা গ্রহণ করেন না এবং চাইনিজ কোম্পানিকে সরকার বাধ্য করতে পারে না সরকারের সিদ্ধান্ত মেনে নিতে। ল্যাবরেটরির অটোমেশন এবং আমাদের অনলাইন মনিটরিং এবং ওই যে ছোট ছোট কাজের প্রতি আপনি একটা যেটা বললেন যে ওয়ার্কশপ তৈরি করা এবং ফিনিশিং কাজ, এই কয়টাই কিন্তু এখন বাদ আছে। এত অনিয়মের পরও বিসিকের অভিযুক্ত কর্মকর্তা, চীনা ঠিকাদার আর বুয়েটের প্রকৌশলীদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা আজও নেয়নি সরকার। পিডির পর পিডি বদলেছে, এসেছে নতুন মন্ত্রী আর সচিবও, কিন্তু ভাগ্য বদলায়নি চামড়া শিল্পনগরীর। কিন্তু এ দায় কি শুধু তাদের একার ছিল নাকি গাফিলতি ছিল ট্যানারি মালিকদেরও? এবার দেখব সেটাও। এলডব্লিউজি সনদ না মেলায় দেশ থেকে সরাসরি চামড়া রফতানির যোগ্যতা হারিয়েছে ট্যানারি মালিকরা। মোট 12টি বিষয়ে 1362 পয়েন্টের বাধ্যবাধকতা রয়েছে এই সনদ পেতে, যেখানে ট্যানারিগুলোর গায়ে প্রত্যক্ষ পরোক্ষভাবে পড়ে প্রায় 1100 পয়েন্ট। অথচ তা নিয়ে কোনো মাথা ব্যথা নেই মালিকদের। কারখানাগুলোতে অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে কাজ করছে শ্রমিকরা। শ্রম আইন অনুযায়ী এখনও নিশ্চিত হয়নি তাদের কোনো সুযোগ সুবিধা। কিন্তু এসবের জবাবে বরাবরের মতো অর্থ সংকটের পুরনো রেকর্ডই বাজান তারা। বড় বড় কয়েকটি ট্যানারি এখনও দায়সারা আচরণ করছে সেডিমেন্টেশন ট্যাঙ্ক নিয়ে, যার কার্যকারিতার অভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছে সিইটিপি। আমরা এখন লেজার কমপ্লিট করে রাখি, অনেক বায়ার আছে আসে, হ্যাঁ, যে প্রাইসে অর্ডার প্লেস করে আসার পরে দেখা যাচ্ছে আবার সে 5 10 সেন্ট করে প্রাইস থেকে কমায় নিয়ে যায়। হাজারীবাগে যে কাজগুলো করছিলেন ঠিক একই কাজ তারা কিন্তু সাভারে করলেন। এইখানে তাদের সাথে যোগ হলো গিয়ে বিসিক এবং বিসিকের যে অদক্ষ কনসালটেন্টসরা আছেন সেই কনসালটেন্টস এবং তাদের যে চাইনিজ ফার্মকে দিয়ে কাজ করানো হয়েছে সেই চাইনিজ ফার্ম। তারা যে ইম্পিউরিটিস করছে সেটার দায় কিন্তু ট্যানারি মালিকদের উপরে দিচ্ছে। আবার আমাদের ভিতরে কিছু কিছু ট্যানারি ভুল ভ্রান্তি করছে যে তারা চেক বাল্বটা সময় মতন চেঞ্জ করছে না, যার কারণে কিছু ক্রোম হয়তো বা সিটিপির প্ল্যান্টে যাচ্ছে। সেটাও আমাদের ঠিক করতে হবে, আমাদের ট্যানারি মালিকদের মাইন্ডসেটটা ঠিক করতে হবে। 2003 সালের প্রকল্প শেষ হয়নি আজও। 18 মাসের সিইটিপি ধুঁকছে 8 বছর পরেও। তৈরি হয়নি স্থায়ী ডাম্পিং ইয়ার্ড। বুড়িগঙ্গার দূষণ ঠেকাতে সাভারে এসে ট্যানারি বর্জ্যের স্রোতে ধ্বংসের মুখে ধলেশ্বরী, দায় নেয় না কেউই। অথচ 17 বছরে 4 মন্ত্রী, 12 সচিব আর 16 জন প্রকল্প পরিচালক পেয়েছে চামড়া শিল্পনগরী, যাদের কেউই পারেননি অন্ধকারে আলো জ্বালাতে। এর ফলে ক্রমেই কমছে দাম আর ক্রেতা, কালো মেঘে ঢেকে যাচ্ছে চামড়া শিল্পের আকাশ। দেখছিলাম আমার সহকর্মী জুবায়ের ফয়সালের তৈরি করা রিপোর্টটি। জুবায়ের, আমি আপনার কাছে আসবো, তার আগে আমি একটু মাননীয় এমপি সালমান এফ রহমানের সঙ্গে যুক্ত হতে চাই। মাননীয় এমপি, আপনাকে স্বাগত জানাচ্ছি এই আলোচনায়। আপনি দেখছিলেন আমাদের সহকর্মী জুবায়ের ফয়সালের তৈরি করা রিপোর্টটি। আমি একটি বিষয় দৃষ্টি আকর্ষণ করতে চাই, তিনি অনেক অসঙ্গতি, অসামঞ্জস্য তুলে ধরার চেষ্টা করেছেন এই প্রতিবেদনে। পাশাপাশি একটি মন্তব্য করেছেন আমাদের রিপোর্টার যে অনেক মন্ত্রী, অনেক সচিব, অনেক প্রকল্প পরিচালক বদল হয়েছে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। কেন হচ্ছে না মাননীয় এমপি, আপনি কি বলবেন? না, এটা তো যে রিপোর্টে কথাগুলি বলা হয়েছে আমি কিন্তু সত্য, এবং এখানে আমি মনে করি যে আসলে যখন হাজারীবাগ থেকে এনাদেরকে সরানো হচ্ছে তখনই কিন্তু আপনার সিইটিপিটাও রেডি ছিল না, এবং আপনার কিন্তু তখন এই শিল্পনগরীটাও রেডি ছিল। এটা কিন্তু তখনও আপনার সম্পূর্ণভাবে কাজটা হয় না। কিন্তু আপনার এখানে হাইকোর্টের চাপ ছিল, আপনাদের অনেকগুলি কারণে আনপ্ল্যান্ড ভাবে তাদেরকে মুভ করতে দেওয়া হচ্ছে। আমি মনে করি সেটাই হলো সব থেকে যেটা প্রথমে মানে এটা ভুল করা হয়েছে। তখন এখানে সবকিছু রেডি না করে হাজারীবাগ থেকে এনাদেরকে মুভ করা ঠিক হয়নি। হাজারীবাগ থেকে যখন এখানে নিয়ে আসলেন আপনি ওনাদেরকে, ওনারা এখানে এসে হাজারীবাগ তার অনেক সমস্যা ছিল, যার জন্য সিদ্ধান্ত হলো হাজারীবাগ থেকে তাদেরকে এখানে নিয়ে আসতে হবে।
কিন্তু আপনি যদি ঠিক মতন এখানে কাজ না করে নিয়ে আসেন, তাহলে তো বেশি হাজারিবাগে যে সমস্যাটা ছিল সেই সমস্যাটা আপনি কিন্তু সাভারে ট্রান্সফার করে দিলেন। এটা আমি মনে করি সব থেকে বেশি problem। তারপরে এখানে কিন্তু দুঃখজনক যেটা আছে, অনেক প্রবলেম গুলি আমি বলবো সব থেকে বড় প্রবলেম যেটা হয়েছে যে আমাদের, আপনারা জানেন আমাদের পাবলিক প্রকিউরমেন্ট রুলস আছে। আপনার প্রতিবেদনে আপনি বলেছেন যে এক জায়গায় টেন্ডার ছাড়া কেন কাজ দেওয়া হয়েছে। তা এখন আমাকে তো যখন কাজ দিতে হবে আমাকে টেন্ডার মাধ্যমে দিতে হবে। এখন টেন্ডারে এই চীনা কন্ট্রাক্টর লয়েস্ট হয়েছে, যখন সে টেন্ডারে লয়েস্ট হয়েছে এই চীনা কন্ট্রাক্টরকে আমাদেরকে কাজ দিতে হলো। দ্যাট ইজ আমাদের আইনটা ঠিকই। এখন ওখানে আমরা বিউয়েটকে দিলাম কনসালটেন্ট হিসাবে, সরকার দিল। এখন বিউয়েট ইজ সাপোজ টু বি, সবাই এখানে আমরা মনে করি যখনই কিন্তু কোনো এই ধরনের টেকনিক্যাল জিনিস প্রয়োজন হয় তখন আমরা বলি বিউয়েটের কাছে গেলে হলো সব থেকে, মানে আমাদের দেশে তারাই হলো হাইয়েস্ট অথরিটি বা যাদের রেপুটেশন আছে। এখানে আনফরচুনেটলি আমি কিন্তু এটাতে পরে গত বছর থেকে আমি এটার সাথে জড়িত হয়েছি, আমি চেষ্টা করেছি সমস্যাটা কিভাবে সমাধান করা যায়। তো ওখানে আমি যেটা দেখলাম যে বিউয়েটেও কনসালটেন্ট এবং আপনার কন্ট্রাক্ট দুজনেরই কিন্তু এখানে আপনার অনেকগুলি শর্টকামিংস ছিল। এটা অস্বীকার করার কিছু নাই, এটা কারণে সমস্যাটা আমরা সিরিয়াস সমস্যাটা ফেস করা হয়েছে। তারপর তো যেটা আপনার প্রতিবেদনে বলেছেন, এই বেসিক ভুলের পরে তো আপনার একটার পর আরোগুলি কিন্তু সমস্যাগুলি সৃষ্টি হয়েছে, এগুলি আপনার প্রতিবেদনে এসেছে। জি, মাননীয় উপদেষ্টা যেগুলো বলছেন এই সমস্যাগুলো সমাধানের উপায় কি তাহলে? হ্যাঁ, এখন উপায় যেটা আছে দুদিন আমরা মিড টাইম যে জিনিসগুলি করা হয়েছে গত বছরে, আমরা কিন্তু এখানে অনেক সমস্যা ছিল। প্রথম একবার আমি যেটা বলেছিলাম, যখন আমি এটার সাথে কিছুটা জড়িত হইলাম, মাননীয় শিল্পমন্ত্রীর সাথে গিয়েছিলাম লোকজন, আমরা সরজমিনে গত বছর সরকার ক্ষমতায় আসার পরে নতুন শিল্পমন্ত্রী আর আমি এই সরজমিনে আমরা গিয়েছি, মিটিং করেছি, ওখানে দেখেছি। আমার একটা প্রথম আমার যেটা রিঅ্যাকশন ছিল যে এই কন্ট্রাক্টটা ক্যান্সেল করে দিতে, মানে চীনা কন্ট্রাক্টর আছে একে দিয়ে আমি কিন্তু ভাবলাম কাজ হবে না, এ তো এতদিন হয়ে গেছে, সে কিন্তু ফেল করবে, ফেল করে আমরা আবার শুরু করি। তখন কিন্তু বিউয়েটের যে কনসালটেন্টরা ছিলেন ওনারা বললেন যে না, আমরা অনেকটা কিন্তু এগিয়ে এসেছি, অনেকটা আমরা চলে এসেছি, এখন যদি এটাকে ক্যান্সেল করেন তাহলে আবার আইনি জটিলতাটা হবে। এরা কিছু টাকা নিয়েছে, কিছু টাকা পাওনা আছে, মানে এটা কেমনে সলভ করা হবে। তো তারপর আমরা সিদ্ধান্ত নিলাম যে এদেরকে দিয়েই আমরা কাজ করি। তো একটা বিষয় ইন দ্য মিড টাইম এখন যেটা বলা হচ্ছে, আমাদের ঈদের আগে একটা শিল্প মন্ত্রণালয়ে মিটিং হয়েছিল, সেখানে বিউয়েটে যারা ছিলেন এবং ডিসিকেও যারা ছিলেন তারা বলেছেন যে এখন ইজিপিটা আপনার 95% কাজ ইজিপিটা শেষ হয়ে গেছে, এবং আপনার এর মধ্যে কোভিড করোনা ভাইরাসের কারণে ওই যে কিছু মাল যেটা ওদের শিপমেন্ট করা। জি, মাননীয় উপদেষ্টা আপনি আমাদের সঙ্গে থাকুন। করোনা ভাইরাস পরিস্থিতির কারণে যে বদলটা হয়েছে সেই বিষয়ে আপনার কাছে জানার চেষ্টা করবো। আমি একটু জুবাইরের সঙ্গে যুক্ত হতে চাই। তার আগে আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বলতে চাই, দর্শক আপনারা একটু জানিয়ে রাখি যে আজকে বাংলাদেশের যে মূল সাবমেরিন কেবল সেখানে একটি জায়গায় কাটা পড়েছে, যার কারণে আজকে ইন্টারনেটের সমস্যা হচ্ছে। সে কারণে আমাদের অতিথি যারা আছেন তাদের সঙ্গে যুক্ত হতে আমরা একটু সমস্যা বোধ করছি, আপনাদের কাছে সেজন্য দুঃখ প্রকাশ করছি। জুবাইর, শুনছিলেন যে মাননীয় প্রধানমন্ত্রী উপদেষ্টা তিনি বলছিলেন, এবং অনেক জায়গাতে আপনি যে রিপোর্টে যে তথ্যগুলো এনেছেন তিনি একমত প্রকাশ করেছেন। আমি একটু দৃষ্টি আকর্ষণ করি, আপনার রিপোর্টের শুরুর দিকে বলছেন যে নেদারল্যান্ডসের পাম তারা বলছে যে বাংলাদেশের সিটিপি ভাগ্যের জোরে টিকে আছে। তাহলে ভাগ্যের জোরে আসলে কতদিন টিকে থাকবে?
এটা নিয়ে ওই রিপোর্টের ভেতরেই কিন্তু শেষ দিকে তারা যে রিকমেন্ডেশনটা দিয়েছে সেখানে তারা খুব বিস্তারিত বলেছে যে আসলে একটা সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে সারা বিশ্বেই এই ধরনের প্রকল্পগুলোতে যে কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার বলি বা বর্জ্য ইটিপি বলি সেগুলো যেভাবে রান করা হয় সেটার থেকে বাংলাদেশের এটা কোনো স্ট্যান্ডার্ডেই তুলনার যোগ্য না এবং এটি আসলে ব্যবস্থাপনা বলতে তারা কিছুই পায়নি। যেমন আমি যেটি আপনারা দেখেছেন প্রতিবেদনে যে সেখানে ইলেকট্রিশিয়ান হিসেবে কাকে রাখা হয়েছে তিনি কিন্তু কোনো অথরাইজড ইলেকট্রিশিয়ান না বা অথরাইজড টেকনিশিয়ানও না, কিন্তু তারপরেও চীনা ঠিকাদাররা তাদের পছন্দ মতো যারা সাবকন্ট্রাক্ট দেয় জাকির এন্টারপ্রাইজ সেখানে সাবকন্ট্রাক্টে কাজ করে। চীনা ঠিকাদারে বাংলাদেশি এসএসসি পাস লোককে খুঁজে বের করলো কোত্থেকে? নো, এটা হলো চীনা ঠিকাদাররা সাবকন্ট্রাক্ট হিসেবে আরেকটা গ্রুপকে কাজ দেয়, তারা বাংলাদেশি প্রতিষ্ঠান, তারা এই কাজগুলো করে। মূলত যে জটিলতাগুলো তৈরি হচ্ছে সেটা কিন্তু এই কারণে, কারণ চীনারা আসলে বাংলাদেশে কি করবে না করবে এগুলো তো তারা মানে ইন্ডিভিজুয়ালি তারা এটা করতে পারে না, তো তারা স্বাভাবিকভাবে বাংলাদেশের সাহায্য নেবে, বুয়েটের সাহায্য নেবে, তাদেরকে কনসাল্ট করার জন্য কিন্তু সরকার বুয়েটকে নিয়োগ দিয়েছে এবং বিসিকও তাদের সাথে কোঅপারেট করবে। কিন্তু এখানে যেটা আমরা শুরু থেকেই লক্ষ্য করছি যে 2016 সাল থেকেই আমরা দেখছি যে শিল্পনগরী যখন একটু একটু করে রান করা শুরু করছে তখন থেকেই কিন্তু এই ধরনের অব্যবস্থাপনাগুলো চলে আসছে এবং এই যে লোক নিয়োগের ব্যাপারে বা কারা কাজ করবে, কারা সঠিকভাবে কাজ করতে পারবে সেটার ব্যাপারে একটা গড়িমসি বা একটা প্রবলেম সবসময় এই শিল্প ফেস করে আসছে। বিপরীতে আমরা যেটি দেখছি যে 2016 সালেও কিন্তু আমরা রিপোর্টে দেখিয়েছি, প্রতিবেদনে দেখিয়েছি, বিশেষ করে আমি সময় টেলিভিশনের কথা বলতে চাই যে আমরা শুরু থেকে এই প্রজেক্টের ব্যাপারে খুব বেশি সফিস্টিকেটেড ছিলাম এবং সবসময় এই প্রজেক্টের ব্যাপারে আমাদের একটা নজর বা রিপোর্টিংয়ের মধ্যে রাখার চেষ্টা করেছি। এই প্রজেক্টের কথা যেহেতু তুলছেন, আপনি রিপোর্টে দেখিয়েছেন যে আপনার এই যে টেক্সটাইল শিল্প অ্যাসোসিয়েশনের যিনি সভাপতি চেয়ারম্যান শাহিন আহমেদ আমাদের সঙ্গে আছেন, তিনি বলছেন যে তাদেরকে একরকম ঘাট ধাক্কা দিয়ে আপনার হচ্ছে এই হাজারীবাগ থেকে ওখানে নিয়ে যাওয়া হয়েছে। আজকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান এমপি তিনিও বলছেন একই কথা। তাহলে যারা গেছেন এবং যারা নিয়ে গেছেন দুই পক্ষ যদি এরকম মনে করে তাহলে গেল কেন? প্রশ্নটা হলো এখানে কেন গেল। আমার রিপোর্টিংয়ের অভিজ্ঞতা যদি আমি বলি আপনাকে, সেটি হলো যে আসলে না যে কোনো উপায় ছিল না প্রথমত। দ্বিতীয়ত হলো যে প্রক্রিয়ায় যাওয়ার কথা ছিল সেই প্রক্রিয়াটা সম্পূর্ণ না হওয়ার কারণেই কিন্তু জটিলতাগুলো তৈরি হয়েছে। কিন্তু দীর্ঘদিন যাবৎ ট্যানারি মালিকরা হাজারীবাগ থেকে যাওয়ার ব্যাপারে 2003 সালের প্রকল্প, আপনাকে এটা বুঝতে হবে, 3 সালে যখন প্রকল্প হয়েছে 10 সালে জমি জমা নিয়ে একটা ঝামেলা হয়েছে, নতুন করে অ্যালটমেন্ট আসছে, অনেক ধরনের প্রবলেম সেখানে ক্রিয়েট হয়েছে। তো আপনি যখন একটা শিল্প দূষণ হচ্ছে, ঢাকা শহরের পরিবেশ নষ্ট হচ্ছে, এসব কথা বলে যেহেতু সেখানে গেলেনি, এত দীর্ঘ মেয়াদে এই সময় ক্ষেপণটা না করে যদি তারা শুরু থেকে আন্তরিক হতেন। আমরা যখন দেখেছি জমি বরাদ্দের পরে দীর্ঘদিন যাবৎ সাভারের প্লটগুলো কিন্তু খালি পড়েছিল, অর্থের অভাবে কিন্তু তারা সেখানে কাজ করতে পারেননি, এই কথাটাই সবসময় তারা বলে আসছেন। তো যখন তারা গেলেন না, একটা পর্যায়ে এসে আসলে আর কোনো উপায় ছিল না, কারণ শিল্পনগরীর অনেকগুলো কাজ হয়ে গেছে এবং সিইটিপির কিছু যন্ত্রপাতি চলে আসছে, সেগুলো বসে রাখা হচ্ছে, তারপরে সরকারের অনেক ইনভেস্টও সেখানে হয়েছিল, সেক্ষেত্রে আসলে না গিয়ে উপায় ছিল না। জুবায়ের, কিন্তু আপনার রিপোর্টে বারবার দেখিয়েছেন যে সৈয়দ রিজওয়ানা হাসান তিনি বারবার বলছিলেন যে দূষণ হাজারীবাগে হচ্ছিল, হাজারীবাগ এলাকা বা পুরান ঢাকা বা বুড়িগঙ্গা দূষিত হচ্ছিল, এখন সাভার দূষিত হচ্ছে, ধলেশ্বরী দূষিত হচ্ছে। তাহলে লাভটা কি হলো? লাভের লাভ কি হলো? প্রশ্ন হলো সরকারের কনসার্ন থাকা দরকার ছিল সর্বোচ্চ পর্যায়ের। কারণ হলো একটা শিল্প যখন একটা শিল্পনগরীর মাধ্যমে পরিচিত হবে তখন সেটার বাস্তবায়নের ক্ষেত্রে যে ধরনের সতর্কতা বা যে ধরনের দক্ষতা যোগ্যতা দরকার থাকে সেটি আমরা শুরু থেকে এখানে অভাব দেখেছি। বিসিকে একের পর এক পিডি বদলেছে, একের পর এক চেয়ারম্যান এসছে, কিন্তু আসলে কেউ আসে, আমি অনেক সময় আইএমইডির যারা কর্মকর্তা তাদেরকে দেখেছি স্রেফ শিল্পনগরীর প্রজেক্টের মধ্যে যায়, গিয়ে একটু চা বিস্কিট খেয়ে তাদের সাথে কথাবার্তা বলে চলে আসে, তারা পরিদর্শনই করে না। তো সরকারি সংস্থার লোকজন যদি এই ধরনের আন্তরিকতার অভাব দেখা যায় সেক্ষেত্রে তো ঘাটতি হবেই। বুয়েটের অভিজ্ঞতা ছিল না, সরকারি সংস্থার ঘাটতি দেখছেন। আমি আপনারা যারা মালিক রয়েছেন তাদের ঘাটতির ব্যাপারে আপনার সঙ্গে আমি যুক্ত হব। আমি একটু শাহিন আহমেদের সঙ্গে যুক্ত হতে চাই, তিনি চেয়ারম্যান বাংলাদেশ টেনার্স অ্যাসোসিয়েশনের। শাহিন আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি এই আলোচনায়। আপনার একটি মন্তব্য আমাদের জুবায়ের করা রিপোর্টে রয়েছে, আপনি বলছেন যে আপনাদেরকে একরকম ঘাট ধাক্কা দিয়ে হাজারীবাগ থেকে নিয়ে যাওয়া হয়েছে, আপনাদের নানান অভিযোগের কথাও আমরা শুনলাম এই রিপোর্টটি জুড়ে। কিন্তু আমাদের জুবায়ের দেখিয়েছেন যে আপনাদেরই নানান অব্যবস্থাপনার কারণে চামড়া রফতানির যে সুযোগ সেটিও আপনারা হারিয়েছেন। তো সব কিছু মিলিয়ে কি অবস্থা দাঁড়াচ্ছে এটি একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে প্রতি বছর চামড়ার দাম কমছে, কিন্তু সাধারণ মানুষজন তারা যেটি বলেন তাদের অভিজ্ঞতার কথা, যদি একজোড়া জুতাও কিনতে চায় সেটির দাম কিন্তু দিনে দিনে বাড়ছে। তাহলে ব্যাপারটি কোন জায়গায় গিয়ে দাঁড়ায়? শাহিন আহমেদ। জি, আপনাকে ধন্যবাদ। দেখুন, এইখানে চামড়া শিল্পে যে অবস্থা সেটা কিন্তু আসলে আপনি যদি 17 সালের পূর্বে দেখেন তাহলে কিন্তু সেই সময় কাঁচা চামড়া বিক্রি হতো 2500 থেকে 3000 টাকা পিস, আর সে সময় আমাদের এক্সপোর্ট ছিল $1.4 বিলিয়ন, অর্থাৎ
আপনার এখানে আমার 17 সালের পরে আমি হাজারীবাগ থেকে যে সময় আমি শিফটিং হলাম সেই সময়ের পর থেকে কিন্তু ড্রাস্টিক্যালি আপনার আমার এক্সপোর্ট গ্রোথ কমা শুরু হলো। এখানে আমি যদি আপনি দেখেন যে 16-17 অর্থ বছরে আমি চামড়াতেই শুধু আমি $500 মিলিয়ন আমি এক্সপোর্ট করেছি, অথচ এটা এখন নেমে চলে এসেছে প্রায় $90 মিলিয়ন। আপনার এটা দিন দিন আপনার এক্সপোর্ট গ্রোথ কমছে। এটা কি শুধু ট্যানারি মালিকের দোষ, না এখানে আপনার যে আমাদের শিফটিং প্রক্রিয়ার যে অব্যবস্থাপনা চলে সেটার দোষ? এইখানে আপনারা জানেন যে পরিবেশ বান্ধব চামড়া শিল্প নগরী করার জন্যই কিন্তু আমরা এখান থেকে স্থানান্তরিত হয়েছি। এইখানে আমাদেরকে সরকার আমাদেরকে সুযোগ সুবিধা দিবে, আমরা ব্যবসা করব। আজকে সরকার আমাদেরকে এই 2005 সালের যে প্রকল্প সেটা আপনার 9 বার এক্সটেনশন করেছে এবং এখন পর্যন্ত আপনার 16 জন পিডি আপনার বদল হয়েছে, অথচ আপনার এই প্রজেক্ট এখন পর্যন্ত আপনার সম্পূর্ণ প্রস্তুত হয়নি। আপনার গত বছর যে সময় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান সাহেব এটা হস্তক্ষেপ করলেন, ওই সময় কিন্তু পরিস্থিতিটা কিছু ভালো হয়েছে। যেমন আপনার রাস্তাঘাট আগে 8 পর্যন্ত পানি ডুবে থাকতো, এইখানে আপনার ডিজাইন ড্রয়িং এর অনেক প্রবলেম ছিল বিদায় কিন্তু আপনার আমার যে পানি যায় সিটিসিতে সেটারও আপনার খুব সরু ড্রেনেজ ব্যবস্থার কারণে কিন্তু আপনার আগে পানি উঠে থাকতো। আমাদের উপদেষ্টা মহোদয় পেশার যে সময় ভিজিট করলেন এরপর থেকে কিন্তু আসলে রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন হয়েছে এবং এখন কিন্তু আপনার মোটামুটি আপনার লাইনগুলো ক্লিয়ার আছে এবং পানি কিন্তু ওভারফ্লো হয় না। কিন্তু তারপর আমি মনে করি যে উনি বারবার ওনাদের সাথে যোগাযোগ রাখেন এবং আমাদের সাথেও যোগাযোগ রাখেন। এইখানে আসলে আমরা যতটুকু জানেন মাননীয় প্রধানমন্ত্রী ওনাকে দিয়েছেন এটা একটু দেখার জন্য। আমি মনে করি যে উনি যদি আরো একটু সিরিয়াসলি দেখেন, আমরা যে অব্যবস্থাপনাটা আছে বিশেষত সিটিপির যে তিনি হয়তো দেখছেন, কিন্তু আমি যে প্রশ্নটি করতে চাই, আপনারা বলছেন যে ঘাট ধাক্কা দিয়ে আপনাদেরকে ওখানে নিয়ে যাওয়া হয়েছে, তো এই হাজারীবাগে যে সমস্যা ছিল এখানেও একই রকম সমস্যা, বিকল্প কি হতে পারত? কারণ হাজারীবাগে আপনারা যেখানে ছিলেন পুরনো ঢাকা এমনিতেই ঘেঞ্জি, মানুষের আবাসিক এলাকাও এখানে, আপনাদের মানুষের বসবাসও এখানে, ব্যবসাও এখানে, নদী দূষণ, এরকম তো নানান সমস্যা ছিলই। তো সব কিছু মিলিয়ে পরিস্থিতিটা এমন দাঁড়িয়েছিল যে অনেকেই বলছিলেন যে অন্ততপক্ষে হাজারীবাগ থেকে সরিয়ে নেওয়াটা অনিবার্য। সেটি করা হলো, এখন সেটিও কাজের কাজ কিছুই হয়নি বলে আপনি মনে করছেন বা অনেকেই বলছেন। তাহলে সমাধানটা কিভাবে আসতে পারতো, কি করলে আসলে এই সমস্যা থেকে আমরা বের হতে পারতাম? দেখুন, এখানে যে সিটিপি করা হয়েছে এটা কিন্তু দক্ষিণ এশিয়ার ভিতরে সর্ববৃহৎ একটা সিটিপি, যেটা 25,000 কিউবিক মিটার আপনার তরল বর্জ্য আপনার শোধন করে এবং পাশাপাশি এইটাকে যদি আপনার আমাদের আন্তর্জাতিক মানদণ্ড দরকার নেই, আমাদের যে পরিবেশ অধিদপ্তরের যে মানদণ্ড, যে আমি আজকে অক্সিজেন ডিমান্ডের কথা বলি, মানে সিওডি বা বিওডির কথা বলি, যে কেমিক্যালস অক্সিজেন ডিমান্ড এবং আপনার বায়োলজি অক্সিজেন ডিমান্ড, সেটাও যদি আমার একটা মাত্রায় চলে আসে তাহলে কিন্তু এটা কার্যকর হয়ে যাবে। এবং আমাদের যে সবচেয়ে বড় সমস্যা সেটা হলো যে আপনার সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট। দেখুন, এখানে আমাদের উপদেষ্টা মহোদয়ও জানেন হাজারীবাগে আমরা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট কিন্তু এটা আমরা 90% আমরা কিন্তু রিইউজ করতাম। এটাতে আমরা গ্লু, জিলেটিন সব বিভিন্ন আপনার পণ্য আমরা তৈরি করতাম, যেটা আমার রিসোর্স হিসেবে চলে আসছে। আমাদের সহকর্মী জুবায়ের ফয়সাল আপনাকে একটি প্রশ্ন করতে চাচ্ছে। জি জুবায়ের, বলুন। যে আপনারা বলছেন যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টে সরকার সেখানে এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা করতে পারে না, কিন্তু যখন আপনারা হাজারীবাগ থেকে শিফট হলেন তখন ওখানে মাত্র 50 বর্গফুটে আপনাদেরকে যখন সলিড ওয়েস্ট বা কাটিং তারপর ঝিল্লি এগুলো ফেলতে বলা হয়েছিল তখন কিন্তু আপনারা কোনো প্রতিবাদ করেননি এবং দিনে দিনে সেটি যখন 50 বর্গফুট থেকে মানে সেটি 50,000 বর্গফুটে রূপান্তরিত হয়েছে তখন এসে আপনারা সরকারের সমালোচনা করছেন। শুরু থেকে কেন প্রতিবাদ করেননি, বা করলেও তখনকার রেজাল্ট কি ছিল? দেখুন, আমরা তো যে মাননীয় শিল্পমন্ত্রী এবং মাননীয় শিল্প প্রতিমন্ত্রী এবং আমাদের উপদেষ্টা যে শিল্প বিনিয়োগ উপদেষ্টা মহোদয় আছেন, আমাদের কথা ওনারা শোনেন। আগে আমাদের কথা বললেই আমাদেরকে দোষারোপ করা হতো যে ট্যানারি মালিকরা ইচ্ছাকৃতভাবে এখান থেকে যেতে চায় না এবং আপনার এখানে আমাদের সাভার চামড়া শিল্প নগরী প্রস্তুত আছে। ইভেন আপনার যারা উচ্চ মহলে ছিল তারাও কিন্তু আপনার বলেছে, শুধু পিডি নয়, আজকে হাইকোর্টকে
এই যে কাইমের কথা বলেছি, যে আপনার সাবেক পিডি, সে কিন্তু আপনার বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে চাইনিজ ঠিকাদারদের থেকে আপনার এখন সে কনসালটেন্ট হিসেবে কাজ করছে। সেও কিন্তু হাইকোর্টে বলেছিল এই যে বেলার যে রেজওয়ানা আপা আছেন, উনি কিন্তু আপনার আমাদের এই রিটকারী মানে ছিলেন আমাদের বিরুদ্ধে, এবং উনি সহ বলেছেন, ওনাকে বুঝিয়েছেন যে সাভার চামড়া শিল্পনগরী তরল বর্জ্য ব্যবস্থাপনা এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপনা সম্পূর্ণ প্রস্তুত আছে, সুতরাং ট্যানারি মালিকরা যেতে চায় না। যার ফলশ্রুতিতে কিন্তু একদিনের নোটিশে হাইকোর্ট 8 এপ্রিল 2017 আমাদের সকল ইউটিলিটি সার্ভিস ডিসকানেক্ট করে দেয়। এইখানে আমরা যে আপনার 50 স্কয়ার ফিটের 5000 স্কয়ার ফিটের যে ডাম্পিং এর কথা বলেছেন, এটা কিন্তু হওয়ার কথা ছিল না। এখানে কিন্তু আপনার বড় এবং আধুনিক ডাম্পিং হওয়ার কথা ছিল, এবং এটাকে রিইউজ রিজেনারেশন করার জন্য যে আপনার ব্যবস্থার প্ল্যান ছিল। কিন্তু দেখা গেছে যে দুর্ভাগ্যজনকভাবে এখান থেকে কিন্তু টাকা বরঞ্চ সরকারের টাকা ফেরত গেছে। সরকার কিন্তু এখানে 850 কোটি টাকা বিনিয়োগ করেছে, আমরা ট্যানারি মালিকরা এখানে প্রায় 180 কোটি টাকা বিনিয়োগ করেছি। এখানে আপনার বরঞ্চ গত বছর সরকারের কাছে টাকা ফেরত গেছে যে এখানে পাওয়ার জেনারেশন করবেন এবং এসটিপিজি মানে যে সোয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান সহ যে বায়োলজিক্যাল ট্রিটমেন্ট গুলো হচ্ছে সেগুলো করবেন, কিন্তু সেগুলো এই চাইনিজ ঠিকাদার কোনোভাবে কিছু করতে পারেনি। এইখানে আমি মনে করি যে এখানে আমাদের বুয়েটের একটা বড় ব্যর্থতা আছে, এবং পাশাপাশি যে বুয়েটও কিন্তু এখানে কোটি কোটি টাকা আপনার এখান থেকে কনসালটেন্সি বাবদ টাকা নিয়েছে, এখনো তারা নিচ্ছে, কিন্তু তারা অনেক কিছু হিডেন করছে যেটা। জি শাহিন আহমেদ, আমাদের সময় খুব বেশি নেই। আপনি বলছেন যে বুয়েটেরও ব্যর্থতা রয়েছে, সরকারেরও নানা ব্যর্থতার কথা আপনারা বলছেন। আপনারা যারা টেনার্স ব্যবসায়ী আছেন, আপনাদের নিজেদের কোনো ব্যর্থতা আছে কিনা? আমাদের অবশ্যই আমাদের ব্যর্থতা যদি বলেন যে আমরা এখনো কমপ্লায়েন্ট হতে পারিনি। কমপ্লায়েন্ট হওয়ার জন্য যে কোটি কোটি টাকা দরকার। এখানে আমাদের বিনিয়োগ উপদেষ্টা মহোদয়েরও অর্ধশত ফ্যাক্টরি আছে, যার ভিতর অনেক কমপ্লায়েন্ট ফ্যাক্টরি আছে, যে এখানে কমপ্লায়েন্ট করতে গেলে মানে শত শত কোটি টাকা দরকার, যেটা ট্যানারি মালিকদের আর্থিকভাবে অনেক ট্যানারি মালিক সচ্ছল নয়, অধিকাংশ ট্যানারি মালিক 2-4টা হাতে গোনা ছাড়া। সুতরাং আমরা যে কমপ্লায়েন্ট হতে হলে আমাদের কিন্তু নিজেদেরও আমাদের কিছু কাজ করতে হবে, আমাদেরও ভুল আছে, এবং আমাদের যে এই যে ডিজাইন ড্রয়িং এর কথা বলেছে, আমাদের আজকে সেডিমেন্টেশন ট্যাঙ্কের কথা বলা হচ্ছে, সেটা কিন্তু হাইকোর্ট বলেছে। আমার সল্ট ডিডাস্টিং এর মেশিনের কথা বলেছে, সেটা কিন্তু হাইকোর্ট বলেছে। আমার যে বার স্ক্রিন আছে, যেটা আমি ট্যানারিতে বলা হচ্ছে যে এই যে ডিসি চেয়ারম্যান বললো যে আমরা নাকি ডিসি চেয়ারম্যান না, আপনার রেজিওনা আপা বললেন যে এইখান থেকে আমরা সলিড ওয়েস্ট আমরা সিটিপিতে ছেড়ে দেই, এটার জন্য সিটিপি কাজ করছে না। এটাও কিন্তু আসলে ঠিক নয়। আমরা কিন্তু প্রত্যেকটা ট্যানারিতে আমাদের অ্যাসোসিয়েশনের দায়িত্ব হলো যে অ্যাওয়ারনেস বিল্ড আপ করা, এবং ট্যানারি সাভার শিল্পনগরী থেকে কঠিন বর্জ্য কি নদীতে যাচ্ছে? রিজওয়ানা আপা কিন্তু সেই দাবিও করেছেন যে তরল বর্জ্যের সঙ্গে সঙ্গে কঠিন বর্জ্যও যাচ্ছে। না কঠিন বর্জ্য যাচ্ছে না, কঠিন বর্জ্য আপনার একটা স্তূপ আকারে। ধন্যবাদ শাহিন আহমেদ, আমাদের সঙ্গে থাকুন। আমি একটু সালমান এফ রহমান এমপির সঙ্গে যুক্ত হতে চাই। মাননীয় উপদেষ্টা, আপনি শুনছিলেন যে শাহিন আহমেদ কথা বলছিলেন, আমি অন্য একটি বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করি। নানান ধরনের সমস্যা রয়েছে। আমরা যখন হাজারীবাগে ছিলাম সেখানেও সমস্যা ছিল, সাভারে গেছি সেখানেও সমস্যা রয়েছে, কিন্তু এর মধ্যে একটি বিষয় হয়েছে, বছর বছর চামড়ার দাম কেন কমছে? জি সালমান ফারুকের কাছ থেকে শুনবো, তার আগে আমি জুবাইর সঙ্গে যুক্ত হতে চাই। জুবাইর, এখানে শুনছিলেন আপনি শাহিন আহমেদ বলছিলেন যে ওনাদের কোনো ব্যর্থতা আছে কিনা, সেই প্রশ্নের উত্তরে কিন্তু মোটামুটি তিনি সেটিই বলার চেষ্টা করেছেন, ব্যর্থতা যদি থেকেও থাকে সেটার পেছনেও সরকারেরই দায় দেখছেন। ব্যাপারটা এরকম। প্রশ্নটা হলো এখানে আমি আপনার কথা সূত্র ধরেই বলতে চাই যে আপনি একটা প্রজেক্টে যদি প্রজেক্ট রান করার সময় খেয়াল করেন যে সেখানে কোনো লুপহোলস থাকছে কিংবা সেখানে কেউ গাফিলতি করছে, এবং সেটা যদি আপনি নাও বোঝেন, যদি গণমাধ্যমের কোনো রিপোর্টও সেখানে আসে, তখন সেটা আমলে নিয়ে যদি আপনি কোনো সালমান এফ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, শুনে আপনার কাছে আসছি। যে মাননীয় উপদেষ্টা, আপনাকে প্রশ্ন করেছিলাম যে নানান অব্যবস্থাপনা তো রয়েছে, এর মধ্য দিয়েই তো আমরা এগিয়ে যাচ্ছিলাম বা এগিয়ে যাব, কিন্তু বছর বছর এই গত সম্প্রতি কয়েক বছরে চামড়ার দাম কমছে কেন? এখানে আপনার চামড়ার দাম কমাটা আপনার 2-3টি কারণ আছে। একটা প্রথম হচ্ছে আপনার আন্তর্জাতিক মার্কেটে আপনার চামড়ার ডিমান্ডটা কমে যাচ্ছে। আপনি জানেন যে আপনি দেখেছেন
যে আমাদের চামড়ার ডিমান্ডটা কমে যাচ্ছে মাননীয় উপদেষ্টা? না, হোল ওয়ার্ল্ডের, আচ্ছা, আন্তর্জাতিক ভাবে, শুধু আমাদের চামড়া না। আপনার চামড়া এজ এ কমোডিটি, মানে আপনার ক্যানভাস জুতাতে আপনার ট্রান্সফার হয়ে যাচ্ছে। আগে ছিল আপনার চামড়া জুতা, এখন চামড়া জুতা অনেক কম হচ্ছে তুলনামূলক ভাবে। আপনার এখন ক্যাজুয়াল জুতা বলি, যেটা আপনার ক্যানভাসের, যেটা স্পোর্টস এর কেটস যেটাকে বলেন, এই ধরনের জুতাটা শুরু হয়েছে। সেটা হলো এক। 2 নম্বর হচ্ছে আমাদের এখানে আবার চামড়ার ডিমান্ডটা কমে যাচ্ছে ইন দ্য সেন্স যে এই যে আপনার যে সমস্যা থাকে, এরা যে যারা আগে ওনারা চামড়াটা কিনে নিতেন, ওনাদের যে চামড়া কিনে তারা স্টোর করতেন, স্টোর করে তারা চামড়া ব্যবহার করতেন, সেটাও আপনার এই যে সাওয়ারের যে সমস্যাটা হওয়ার কারণে আপনার লোকাল কেনাটাও ওনাদের সমস্যা হচ্ছে। প্লাস এই আসলে সমস্যাটা আমি যেটা বলবো, একটা হলো আন্তর্জাতিক একটু ওখানে আছে, কিন্তু আমাদের দেশে যেটা সমস্যাটা হয়েছে, যে বারবার আমি বলেছি, আপনারাও যেটা বলেছেন, আপনি যে প্রশ্নটা কারেক্ট করেছেন, কিন্তু উত্তরটা আই ডোন্ট থিঙ্ক আমরা ঠিক মতন আপনাকে উত্তর দিতে পেরেছি। আপনার কথাটা হচ্ছে দ্যাট আমাদের হাজারীবাগে সমস্যাটা ছিল, ওই সমস্যাটাকে সমাধান করার জন্য আমরা বললাম আমরা সাভারে যাব। কাগজ কলমে আমরা যে প্ল্যানটা করলাম, ইট ওয়াজ আ ভেরি গুড প্ল্যান। আমরা সরকার খুব সুন্দরভাবে ওখানে জমিনটা আপনার অ্যাকোয়ার করা হইলো, পুরো প্ল্যান করা হইলো, সিইটিপি নেওয়া হইলো, সব ডিজাইন সবকিছু সুন্দর হইলো। বাস্তবায়ন করার সময় যখন দেখা গেল, যে কারণগুলি বলা হইলো, বেসিকলি কন্ট্রাক্টর আর বিউয়েট, এই দুইজনের কারণে আপনার এই প্রজেক্টটা বাস্তবায়ন ঠিক মতন হয় নাই। এখন বাস্তবায়ন না হওয়ার কারণে আপনার এটা আমরা চেক না করে সবাই কিন্তু বললো যে না, ইনারা যেতে চান না, ইনারা হাজারীবাগতে যেতে চান না, এনাদেরকে ফোর্স করে না নিলে এরা যাবে না। তো এই যে এদেরকে ফোর্স করে নিয়ে নেওয়া হলো উইদাউট আপনার ওখানে আসলে কাজ না শেষ করার আগেই ওনাদেরকে যে নিয়ে নেওয়া হলো, তা আপনি বেসিকলি হোয়াট ডিড ইউ ডু? আপনি হাজারীবাগের সমস্যাটা সাভারে ট্রান্সফার করলেন, কিন্তু মাননীয় উপদেষ্টা আপনি যেটি বলছেন যে ওখানে কাজ শেষ না করে ওনাদেরকে ফোর্স করে সেখানে নিয়ে যাওয়া হলো, তাহলে সে নিয়ে যাওয়ার দায় কে নেবে? সেটা তো এখন আপনার সবাইকে নিতে হবে। আপনার হাইকোর্ট থেকে অর্ডার আসলো, তো আপনার সিভিল সোসাইটি যারা আপনার এনভায়রনমেন্টাল লয়ার গুলি ছিলেন, ওনারাও দায়ী এটাতে, সরকারও দায়ী এটাতে, ট্যানারিরাও দায়ী এটাতে, সবাই। তখন তাদেরকে সবাইকে বলা উচিত ছিল, একটা স্ট্যান্ড নেওয়া উচিত ছিল। আমি যখন এখানে গিয়ে গত বছর থেকে যখন আমি এটাতে ইনভলভমেন্ট হলো, আমরা তো এখানে তো আসারই উচিত ছিল না, এটা তো সিইটিপি ইজ নট অপারেশনাল। তারপর আপনি যে সলিড ওয়েস্টের কথা বলতেছেন, দিস ওয়াজ আনাদার ভেরি ইম্পর্টেন্ট ইস্যু যেখানে মিস করা হয়েছে। সেটাও আমি বলবো সেখানে দায়ী কিন্তু অনেকটা আপনার ট্যানারিওয়ালাদের দায়ী, আমি ট্যানারি মালিকদেরকে আমি দায়ী করব। কিন্তু শাহিন আহমেদ বলছেন, মাননীয় উপদেষ্টা শাহিন আহমেদ বলছেন যে তারা কোনো সলিড বর্জ্য নদীতে ফেলেন না। আমি এটাকে একটু সলিডটা আমি আপনাকে শেষ করি সলিডের সম্বন্ধে। হাজারীবাগে সলিড ওয়েস্টে কি হতো? হাজারীবাগে আপনার ছোট ছোট আপনার অন্য জিলেটিন গ্লু তৈরি করতো, ছোট ছোট গ্লু, তারপর অনেক জিনিসগুলি হতো। আপনার সলিড ওয়েস্টটা অটোমেটিকলি কনজিউম হয়ে যেত আপনার, কিন্তু অনেক আপনার সাইড প্রোডাক্টস ছিল। যখন আপনি সাভারে নিয়ে গেলেন, এই যে আপনার হাজারীবাগকে কেন্দ্র করে যে ছোট ছোট আপনার ইন্ডাস্ট্রিগুলি ছিল, শিল্প ছিল, তাদেরকে কিন্তু সাভারে কোনো জায়গা দেওয়া হয় না। তারা তখন কিন্তু দে স্টপ ডুইং ইট। তার জন্য আপনার এই সলিড ওয়েস্ট ওখানে অ্যাকুমুলেটেড হইলো। এটা আমি কিন্তু ট্যানারি মালিকদেরকে আমি এখানে দায়ী করবো, যে তাদেরকে বলা উচিত ছিল যখন প্রোগ্রাম হচ্ছিল, যখন প্ল্যানিং হচ্ছিল সাভারটা, তাদের সাথে তো কথা বলা হয়েছে, তখন তাদেরকে বলা উচিত ছিল যে ভাই আমাদের সলিড ওয়েস্টে যারা এই সলিড ওয়েস্টটা যে কনজিউম করে, যারা আমার ছোট শিল্পগুলি যেটা আমাকে কনজিউম করে, তাদেরও এখানে আনার ব্যবস্থা করে। শুধু আমাদেরকে আনলে হবে না, তাহলে আপনার সলিড ওয়েস্টের একটা সমস্যা থাকবে। তো এখন আমার কথা হলো, এটা তো হইলো গোয়িং ব্যাকওয়ার্ড। আমি মনে করি আমাদেরকে এখন ফরওয়ার্ড চিন্তা করা উচিত। জি, মাননীয় উপদেষ্টা আপনাকে ধন্যবাদ। আমাদের সহকর্মী জুবাইর ফয়সাল আপনাকে প্রশ্ন করতে চায়। জুবাইর বলুন। মাননীয় উপদেষ্টা, আমরা যখন 2017 সালের 8 মে একটা রিপোর্ট অন এয়ার করলাম যে সাভারে 18 কন্টেইনার নিম্নমানের মালামাল আসলো এবং এই নিম্নমানের মালামাল দীর্ঘ 1.5 বছর চট্টগ্রাম বন্দরে আটকে ছিল
এবং বিসিক বুয়েটকে অনুরোধ করছে একটি চিঠি দিয়ে যে ওই মালামালের প্রি শিপমেন্ট ইন্সপেকশন যেটি চীনে হওয়ার কথা সেটি সাভারে করার জন্য। তো এত বড় গাফিলতি এত কিছু যখন আমরা দেখালাম, তারপরেও সরকারের তরফ থেকে দায়ী বা দোষী ব্যক্তি বা কর্মকর্তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সরকারের আসলে শুধু এই প্রকল্প না, যে কোনো প্রকল্প বাস্তবায়নে এই ধরনের অনিয়মগুলোকে যদি ওভারলুক করা হয় তাহলে আসলে কি সরকার তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে? না, আমি আপনার সাথে এটা এগ্রি করব না যে আপনি যে ঢালাওভাবে বলছেন যে সরকারের সব প্রকল্পতে এরকম অবস্থা হয়, সেটা তো না। আপনার দের আর লট অফ সাকসেস স্টোরিজ অলসো, অনেকগুলি প্রকল্প সরকারের হয়েছে যেটা খুব সাকসেসফুলি বাস্তবায়ন হয়েছে। এখানে কিন্তু আনফর্চুনেটলি আমি যেটা বললাম, এখানে একটা দুঃখজনক ঘটনাটা ঘটে গেছে। এবং আমি যেটা বলছি, ঠিক আছে আপনি অ্যাকশন নিতে চান, নেন না নেন, আমি অন্যভাবে দেখতেছি। আমি দেখতেছি যে এটাকে আমি এখন এগিয়ে নিয়ে এই সমস্যাটা কিভাবে সমাধান করতে পারবো। আমরা যখন নতুন আমরা সরকার এসছি গত 2019 সালে। 2019 সালে আসার সাথে সাথে আপনি যে ঘটনাগুলি বলেছেন অনেক আগের, মানে 17 সাল 18 সাল, আমরা 19 সালে আসার পরে নতুন আইনমন্ত্রী মহোদয়, নতুন আইন প্রতিমন্ত্রী মহোদয়, তারপর আমরা সবাই গিয়ে ইন দ্য মিন টাইম, এন্ড আই এগ্রি যে আপনার পিডি চেঞ্জ হইতেছে, চেয়ারম্যান বিসিক চেঞ্জ হইতেছে, এগুলি নিয়ে যখন আমরা নিলাম, আমি ভাবলাম যে ঠিক আছে যা হইছে ওটা আমরা কার বিরুদ্ধে কি অ্যাকশন নিব সেটা আমি এখন সবাইকে ফাঁসি দিয়ে আমি জুলাই দিতে পারি, কিন্তু আমার সমস্যাটা তো আগে সমাধান করতে হবে। দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। আমি মনে করি কি আমার এই একটা সমস্যা হয়েছে, এই সমস্যাটাকে কিভাবে সমাধান করতে পারি, ওর জন্য কিন্তু আমরা কাজ করতে। ধন্যবাদ জনাব সালমান রহমান। আনন্দের সঙ্গে থাকুন, আমরা আপনার সঙ্গে আবার যুক্ত হব। আমি একটু শাহিন আহমেদের সঙ্গে যুক্ত হতে চাই। শাহিন আহমেদ, আপনি বলছিলেন যে কোনো কঠিন বর্জ্য আপনারা নদীতে ফেলেন না, কিন্তু আমাদের মাননীয় উপদেষ্টা যিনি আমাদের সঙ্গে আছেন তার অভিজ্ঞতা কিন্তু ভিন্ন আপনার থেকে। শাহিন আহমেদ, জি, শাহিন আহমেদের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করছি আমরা। তার আগে জুবায়ের, আপনার প্রশ্নের উত্তরে মাননীয় উপদেষ্টা যেটি বললেন যে ঢালাওভাবে সব অভিযোগ সত্য নয়, কিছু কিছু অভিযোগের বা কিছু কিছু প্রশ্ন আপনি তুলেছেন সে ব্যাপারে তিনি একমত, কিন্তু সার্বিকভাবে সব প্রশ্নের ব্যাপারে তিনি একমত নন আপনার সঙ্গে। না, উনি হয়তো সব প্রকল্পের ব্যাপারে বলেছেন, সেটি একমত নয়। অন্যান্য প্রকল্পে অনেক সাকসেস স্টোরি আছে, সেটা সত্যি। কিন্তু আবার যদি এখানে আমরা আজকের আলোচনায় দেখি যে দুটি পক্ষই, ধরেন আপনি এই প্রধানমন্ত্রীর যিনি বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা তিনিও বলছেন যে সমস্যাগুলো তিনি আইডেন্টিফাই করার চেষ্টা করছেন, টেনার্স মালিকও একই কথাই বলছেন। তাহলে সমস্যাগুলো যেহেতু চিহ্নিত দুই পক্ষ থেকে, তাহলে সমাধান আসে না কেন? অল্প কথায় বলবেন। এটা আসলে চীনা প্রতিষ্ঠান, যেটা চীনা কোম্পানি রয়েছে JLEPCL, তাদের যে তারা ঠিকাদার প্রতিষ্ঠান, তারা যে কাজটা করার কথা ছিল সেটি আমরা কেন যেন ঠিকমতো তাদের কাছ থেকে বুঝে নিতে পারি না। তারা যেটা বোঝায় বিসিক বুয়েট সেটিতেই তারা সন্তুষ্ট থাকেন, কিন্তু তারা যে কাজগুলো করছে তারা বছর বছর টাইম বাড়াচ্ছে, CETP যে টাইম এক্সপ্যান্ড করছে তারা বুঝিয়ে দিচ্ছে না। তো এই জিনিসগুলো আসলে শিল্পের ক্ষতি করছে। আরেকটা বিষয় যেটি সাভারের নদীর এপারের কথা আমরা বলছি, ওই পারের যে চিত্র সেটি হলো তারা ভেবেছিল যে এখানে শিল্প একটি হলে তাদের ওখানে জীবনযাত্রার মানে পরিবর্তন আসবে বা অনেক ধরনের পরিবর্তন তাদের আসবে, তাদের জীবনমান উন্নত হবে। কিন্তু আলটিমেটলি দেখা গেল এইখানকার অব্যবস্থাপনার কারণে এই নদীতে একসময় যে পরিমাণ জেলেরা থাকতো, প্রচুর মাছ ধরে তারা জীবিকা নির্বাহ করতো, এখন সেই জীবিকাগুলো হারিয়েছেন। জি, ধন্যবাদ আপনাকে। শাহিন আহমেদের সঙ্গে যুক্ত হতে চাই। শাহিন আহমেদ, আপনি বলছিলেন যে কঠিন বর্জ্য আপনারা নদীতে ফেলেন না, কিন্তু প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা কিন্তু সেই আপনাদের দাবির সঙ্গে একমত নন। শাহিন আহমেদ, কঠিন বর্জ্য তো আমরা একটা নির্দিষ্ট জায়গায় আমরা ফেলি। সুতরাং এইখানে এই ব্যবস্থাপনাটা টোটাল যে প্রজেক্টের, সেই ব্যবস্থাপনা কিন্তু আপনার এখন পর্যন্ত আপনার বিসিক কর্তৃকই আপনার ব্যবস্থাপনা করা হচ্ছে। সুতরাং কোন ট্যানারি মালিক কিন্তু সরাসরি আপনার কঠিন বর্জ্য আপনার নদীতে ফেলে না। আমরা যে নির্দিষ্ট ডাম্পিং আছে। জি শাহিন আহমেদ, আপনাকে ধন্যবাদ। আমাদের সময় বেশি নেই, আমি একটু সালমান এফ রহমানের সঙ্গে যুক্ত হতে চাই শেষে যদি সময় থাকে। মাননীয় উপদেষ্টা, সমস্যাগুলো আসলে চিহ্নিত আমাদের দুই পক্ষ থেকে, আপনারা এবং যারা আছেন, তো দুই পক্ষ থেকে যেহেতু সমস্যাটি চিহ্নিত, তাহলে সমাধানটি আসবে, আমরা সেই আশা কি করতে পারি আজকের এই দিনে? জনাব সালমান এফ রহমান। আপনি আমাকে শেষ করতে দেন না, আমি কোভিডের কথা বলতেছিলাম। সমস্যাটা কিন্তু আমরা 95% আমরা কিন্তু সমাধান করে ফেলেছিলাম, কিন্তু এই কোভিডের আসার পরে হ্যালো জি, এই কোভিডের আসার পরে এই চিনিরা আর আসতে পারলো না। আর তাদের যে লাস্ট আপনার কয়েকটি কিন্তু যন্ত্রপাতি বাকি ছিল শিফট করার,
সেটা শিফট করতে পারলো না, এটাতে আমরা পিছিয়ে গেলাম। কিন্তু যদি এই কোভিড না আসতো আপনার মার্চ মাসে, তাহলে ইনশাল্লাহ বাই নাও আমরা যে কাজগুলি আমরা করেছিলাম সেটা আমরা কিন্তু নাও আমাদের গত বছর আমাদের উদ্দেশ্য ছিল যে এই ঈদের আগে আমরা কিন্তু এই সমস্যাটা সমাধান করে, তারপর কোভিড এসে গেল। এটা 1 নম্বর। 2 নম্বর, আমি কিন্তু আপনাকে একটু কারেক্ট করতে চাই, আমি এটা বলি নাই যে আমি ওনাদের সাথে একমত নাই যে নদীতে কিন্তু কেউ সলিড ওয়েস্ট বা কঠিন বর্জ্যটা কেউ ফেলতেছে না, নদীতে কেউ ফেলতেছে না। কিন্তু হচ্ছেটা কি, আপনি যেভাবে আপনি এটাকে এক জায়গায় করতেছেন, সেখান থেকে আপনার কিন্তু আন্ডারগ্রাউন্ড আপনার এটা চলে যাবে এবং আন্ডারগ্রাউন্ড কন্টামিনেশন হচ্ছে। তো এটাকে আমাদের প্রপার একটা প্ল্যানিং করে সলিড একটা ব্যবস্থা করতে হবে, যেটা আবার বুয়েট কে দেওয়া হয়েছে, বুয়েট আবার ডিজাইন করতেছে, টেন্ডার করবে, তারা দিলে তখন সে কাজটা শুরু হবে। কিন্তু আমরা অনেকটা গত বছর আমরা এই সরকার নতুন ভাবে ক্ষমতায় আসার পরে যা অবস্থাটা আমরা পেয়েছিলাম তার থেকে কিন্তু আমরা অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে, অনেক কিন্তু যা আগে যে সমস্যাগুলি ছিল সেটা আমরা সমাধান করতে জি পেরেছিলাম। মাননীয় উপদেষ্টা, আমরা সেটি আশা করি। আমাদের সময় শেষ। আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ শাহিন আহমেদকে, তিনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, সেই সঙ্গে আমার সহকর্মী জুবাইর ফয়সাল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।